করোনা ভাইরাসের কবল থেকে অর্থনীতি যখন স্বাভাবিক পর্যায়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ডলারের বিপরীতে টাকার মান কমা শুরু হয়েছে। এর জের ধরে অর্থনীতিতে কী রকম প্রভাব পড়তে পারে তা নিয়েই আজকের স্টার এক্সপ্লেইনস। তার বিপরীতে যে টাকার মান কমছে এই মুহূর্তে, সেটি পুরো অর্থনীতির জন্য একটি ভারসাম্যহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। এক্ষেত্রে দুটি বিষয় প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা পালন করছে। প্রথমত রেমিট্যান্স। আমরা জানি লকডাউনের সময় যখন করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন রেমিটেন্সের প্রবাহ বেশ ঊর্ধ্বগতি ছিল। আমরা বলতে পারি গত বৎসর, সুনির্দিষ্টভাবে গত অর্থ বছরে রেমিটেন্সের যে প্রবাহ সেটি ছিল 30 বছরের মধ্যে সর্বোচ্চ, $24 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এখন রেমিটেন্স অনেক কমে গেছে। প্রথমত এটি হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় যে কারণ, সেই কারণটি হচ্ছে আমদানির যে ব্যয় সেটি ব্যাপকভাবে বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চলতি অর্থ বছরের প্রথম 4 মাস, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত $23 বিলিয়ন আমদানি হয়েছে, যা আগের একই সময়ের তুলনায় 51% বেশি। তো এই ধরনের আমদানি ব্যয় বাংলাদেশ আগে সচরাচর খুব একটা দেখেনি। যেহেতু করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে, ফলে ব্যবসায়ীরা এখন নতুন নতুন শিল্প কারখানা খোলার দিকে মনোযোগ দিচ্ছে। আর এর ফলশ্রুতিতে তাদের মূলধনী যন্ত্রপাতি, যেটাকে আমরা বলি ক্যাপিটাল মেশিনারি, সেই ক্যাপিটাল মেশিনারির আমদানিও অনেক বেড়ে গেছে। ফলে অর্থনীতিতে এখন একভাবে ডলারের প্রয়োজন যেমন ব্যাপকভাবে বেড়ে গেছে আমদানির কারণে, ঠিক অন্যদিক দিয়ে সেটি ফিল আপ করার জন্য যে প্রয়োজন তা ফুলফিল করার জন্য আমাদের রেমিটেন্স কমেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এই সদ্য নভেম্বরে রেমিটেন্স এসেছে $1.55 বিলিয়ন, যা 18 মাসের মধ্যে সর্বনিম্ন। ফলে অন্যদিক দিয়ে যতটুকু এক্সপোর্ট যে আর্নিংস আসার কথা ছিল এই সংকটটাকে মোকাবেলা করার জন্য, ঠিক সেভাবে আসে নাই। ফলে এই যে চাহিদা এবং সরবরাহ, সেই চাহিদা এবং সরবরাহের মধ্যে এক ধরনের গ্যাপ তৈরি হয়েছে, যেই কারণে ডলারের সংকট তৈরি হয়েছে বাজারে। এবং এই ডলারের সংকট থেকে টাকার মান অবমূল্যায়ন হওয়া শুরু করেছে। যখনই ডলার অপ্রতুল হবে বাজারে, তখন স্বাভাবিকভাবেই এর ডিমান্ড বাড়বে, ডলারের ডিমান্ড বাড়বে। আর ডলারের ডিমান্ড বাড়লে টাকা অবমান হবে। ভাষা লকডাউনের সময় কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পুরোটাই উল্টো ছিল। আমরা আগেই বলেছি, লকডাউনের সময় আমাদের রেমিটেন্স এসেছে ব্যাপকভাবে, 30 বছরের মধ্যে রেকর্ড। কেন এটা হয়েছিল? মূলত দুনিয়া জুড়ে যে হুন্ডি চক্র আছে, সেই হুন্ডি চক্র একভাবে অবৈধভাবে ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে তারা মুদ্রা ট্রানজ্যাকশন করে। তো আমাদের অনেক বিদেশি, যারা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন বিদেশে কাজ করেন, তারা কিন্তু আগে অথবা লকডাউনের সময় হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় নাই, কারণ হুন্ডি চক্র তখন বন্ধ ছিল। আর হুন্ডির মাধ্যমে তারা যদি টাকা পাঠান, ব্যাংকে যে পরিমাণ তারা $1 বিনিময়ে টাকা পান, সেই রেট থেকে হুন্ডি চক্র কিন্তু বেশি টাকা দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ব্যাংকে যদি $1 বিপরীতে 87 টাকা দেয়, তাহলে হুন্ডি চক্র কিন্তু 90 টাকা অথবা এর চেয়ে বেশি দিতে পারে। ফলে এই যে হুন্ডির যে দৌরাত্ম্য সারা দুনিয়া জুড়ে, সেটা কিন্তু লকডাউনের সময় যখন মুভমেন্ট বন্ধ ছিল মানুষের, অথবা সমস্ত দোকানপাট বন্ধ ছিল, তখন হুন্ডিও বন্ধ ছিল। ফলে আমাদের বাংলাদেশি শ্রমিক যারা বিদেশে থাকেন, তারা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছিল। আর এর ফলে প্রচুর এখানে ডলার আসছিল বাংলাদেশে রেমিটেন্সের মাধ্যমে। ঠিক তেমনি আমাদের আমদানি কিন্তু পুরোটা না হলেও অনেকটা বন্ধ ছিল, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত ছিল। ফলে একদিক দিয়ে আমদানি ব্যয় আমাদের কম ছিল, অন্যদিক দিয়ে প্রচুর রেমিটেন্স ছিল। ফলে এর জের ধরে এই আমেরিকান যে ডলার, সেই ডলারের বিপরীতে টাকা কিন্তু শক্তিশালী হওয়া শুরু করেছিল, যেহেতু সেই সময় ডলারের চাহিদা ছিল কম। এই পরিস্থিতিতে
ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখা, যাতে টাকার মান না বাড়ে, সেই জন্য বাংলাদেশ ব্যাংক তার যে রেকর্ড, তার সব কিছু ভেঙে 7.93 বিলিয়ন ডলার বাজার থেকে ক্রয় করেছিল, মানে ব্যাংক থেকে ক্রয় করেছিল, যাতে টাকার মান স্থিতিশীল রাখা যায়। লকডাউনের সময় অথবা করোনা ভাইরাস মহামারীর যে সর্বোচ্চ পর্যায়ে ছিল, সেই সময় কেন্দ্রীয় ব্যাংক যেভাবে টাকার মান স্থিতিশীল রাখার চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবে এখনও চেষ্টা করছে, যদিও বা পরিস্থিতি পুরোটাই ভিন্ন। আগে ছিল টাকার মান বেড়ে যাচ্ছিল, আর এখন টাকার মান কমে যাচ্ছে। ফলে এখন কেন্দ্রীয় ব্যাংককে ডলার সরবরাহ করতে হচ্ছে বাজারে। তার মানে ব্যাংকগুলি, যারা বাণিজ্যিক ব্যাংক আছে, সেই বাণিজ্যিক ব্যাংকগুলি এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কেনা শুরু করেছে। গত লকডাউনের সময় অথবা গত অর্থ বছরে যেমন একটি বাংলাদেশ ব্যাংক ডলার কেনার রেকর্ড করেছিল, আর এবারও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রির রেকর্ড ইতিমধ্যে করে ফেলেছে। চলতি অর্থ বছরের 17ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রায় 2 বিলিয়ন ডলার বাজারে সরবরাহ করেছে ব্যাংকগুলোর কাছে, যা এটাও একটা রেকর্ড। কারণ ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক কখনোই এত পরিমাণ ডলার বাজারে সরবরাহ করেনি। মূলত ব্যাংক যাতে আমদানিকারকদের হয়ে তাদের আমদানি বিল নিষ্পত্তি করতে পারে, সেজন্যই তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন ডলার কিনছে এবং আমদানি ব্যয় নিষ্পত্তি করছে। ডলারের এই মূল্যমান বৃদ্ধি টাকার বিপরীতে একদিকে যেমন সংকট তৈরি করেছে, ঠিক তেমনিভাবে অর্থনীতিতেও আরও একটা সংকট নিয়ে এসেছে এই প্রক্রিয়াটি। বাণিজ্যিক ব্যাংক যত ডলার কেন্দ্রীয় ব্যাংক থেকে কিনবে, ঠিক তার সমপরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে জমা হয়, কারণ টাকা দিয়ে ডলার কিনতে হয়। ফলে ব্যাংকের কাছে যে ক্যাশ টাকা, সেই টাকার সংকট তৈরি হয়। তার মানে ক্যাশের শর্টেজ তৈরি হয়। ফলে ক্যাশ যখন সংকট তৈরি হয়, এই সংকটের কারণে তখন পড়ে যায় ব্যাংক সমস্যায়। কারণ ব্যবসায়ীদের ঋণ দেওয়ার মতো টাকা ব্যাংকগুলির কাছে থাকে না, আর এর জের ধরে তৈরি হয় তারল্য সংকট। ইতিমধ্যে আমরা দেখেছি তারল্য সংকট আমাদের ব্যাংকিং সেক্টরে শুরু হয়ে গিয়েছে। আমরা জানি টাকার মান যখন কমে অথবা ডলারের মান যখন বাড়ে, অথবা যখন ডলার সংকটে পড়ে একটি দেশ, তখন অর্থনীতিতে এর প্রভাব বিভিন্নমুখী। প্রথমত যদি আমরা বলতে চাই সংক্ষেপে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, কারণ ডলারটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমদানির ক্ষেত্রে। তো এখানে প্রথমত আমদানিকারকরা সমস্যায় পড়ে। তারা আগে যে পরিমাণ ডলার দিয়ে একটি পণ্য বাইরে থেকে আমদানি করত, এখন তার চেয়ে বেশি ডলার লাগবে, এবং সেই পণ্যের দাম আবার আমাদের দেশের বাজারে বেড়ে যায়। ফলে আমদানি করা সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ইতিমধ্যে আমাদের এখানে মূল্যস্ফীতি তৈরি হয়েছে। এই মূল্যস্ফীতির অন্যতম একটি কারণ হচ্ছে কিন্তু আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়া। আমরা ইতিমধ্যে জেনেছি গ্লোবাল মার্কেটে প্রত্যেকটি কমোডিটি প্রোডাক্টের দাম বেড়ে গেছে। সেই প্রোডাক্টগুলি আবার আমদানি করে আমাদের দেশে আসে। ফলে এর জের ধরে এখানে কিন্তু সাধারণ মানুষকে বেশি টাকা গুনতে হয় আমদানি করা ওই পণ্যের বিপরীতে। ফলে এটা মূল্যস্ফীতিকে ধাক্কা দেয় এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়, এক নম্বর। আর দ্বিতীয় যেই সমস্যাটা তৈরি হয় সেটি হচ্ছে, একটি দেশের অর্থনীতির যে মূল শক্তি কেন্দ্র, সেটি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তখন চাপে পড়ে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যখন ডলার সংকট হয়, তখন বাংলাদেশ ব্যাংককে, কেন্দ্রীয় ব্যাংককে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ডলার সরবরাহ করতে হয় ব্যাংকগুলোকে, যাতে আমদানিকারকরা তাদের আমদানি বিল নিষ্পত্তি করতে পারে। তো এই প্রক্রিয়ায় যদি ক্রমাগত ডলার সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ কমতে থাকে। আমরা জানি গত আগস্টে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রেকর্ড পরিমাণ হাই হয়েছিল। ওই সময় 48 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতি এবং রেমিটেন্সের যে পতন, এই দুইটা মিলিয়ে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই মুহূর্তে 45 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। ফলে
এটা যেমন একদিকে সমস্যা তৈরি করে, ঠিক তেমনিভাবে যখন বিদেশি বিনিয়োগকারীরা কোনো একটি দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার বিষয়ে সিদ্ধান্ত নেয়, তারা প্রথমেই দেখে ওই দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মজুদ কত। আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটি যে কোনো দেশের জন্য ব্র্যান্ড অথবা আমরা বলতে পারি ইমেজ হিসেবে কাজ করে। তো বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছিল, বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের ইমেজটা বেড়েছিল, বাংলাদেশের অর্থনীতির ব্র্যান্ডিং বেড়েছিল। আর এখন যেহেতু রিজার্ভটা কমা শুরু করেছে, ফলে এটাও কিন্তু এক ধরনের নেতিবাচক সিগন্যাল দেয় বিদেশি ইনভেস্টরদের। এইটাও অর্থনীতির জন্য একটা নেতিবাচক বার্তা দিয়ে থাকে। এই সামগ্রিক পরিস্থিতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে অনেকগুলি করণীয় আছে। তবে সবচেয়ে বেশি যে করণীয় সেটি হচ্ছে রেমিটেন্সের যে ধারাবাহিকতা আগে ছিল তা বাড়াতে হবে। এই জন্য আমাদের যে শ্রমিক পাঠানো বিদেশে তার পরিমাণ বাড়াতে হবে, তার সংখ্যা বাড়াতে হবে, এক নম্বর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হুন্ডির মাধ্যমে যাতে অবাধে আমাদের এখানে টাকা ঢুকতে না পারে, অথবা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে এবং অন্যান্য সংস্থাগুলোকে এখানে হুন্ডিদের বিরুদ্ধে এক ধরনের অভিযান চালানো জরুরি। আর সর্বোপরি এক্সপোর্টের যে আমাদের ইনকাম, এক্সপোর্ট থেকে যে আমাদের আয়, তা আরও বাড়াতে হবে। এসবের মাধ্যমে ডলারের যে সংকট, সেই সংকটকে আমরা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি।